আবার বলছি 16,000 ভ্যাকেন্সি, 16,000 নিউ ভ্যাকেন্সিস কিন্তু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আনতে চলেছে। ভাবো তো, এইরকম একটা সরকারি চাকরি যেখানে সবসময় তুমি তোমার বাড়ির কাছে পোস্টিং পাবে, তোমার নিজের ডিস্ট্রিক্টে, তোমার নিজের ব্লকে পোস্টিং পাবে। ভালো হয় না? গোটা জীবন বাড়িতে থেকে, বাড়ির খেয়ে বাড়িতে পড়ে গভর্নমেন্ট জব করব, এরকম সুযোগ খুব কম আসে। সরকারি চাকরির পরীক্ষা তো প্রচুর বেরোয়, কিন্তু এইরকম কিছু কিছু খুব ইউনিক কিছু এক্সামস থাকে যেখানে এই ধরনের প্রভিশনও থাকে। চলো, আজকে আমরা চলে এসেছি আইসিডিএস পরীক্ষার রিক্রুটমেন্ট নোটিফিকেশন ভিডিও, পুরো ব্যাপারটাকে ডিসকাস করতে। এই ভিডিওতে আমরা শুধু যে বয়স, এলিজিবিলিটি কারা কারা দিতে পারবে, কি পড়তে হবে সিলেবাসের ভেতরে, কিভাবে এক্সামস দিতে হবে, কোন পরীক্ষার কত মার্কস, ইন্টারভিউ কন্টেন্ট কি থাকবে, কি জিজ্ঞেস করবে, সমস্ত কিছু আমরা বলবো, এ টু জেড বলবো। কিন্তু খুব ইউনিক কিছু জিনিস, অ্যাড অন কন্টেন্ট এই ভিডিওতে কিন্তু আছে। প্রথমে আমরা জানতে পারবো কি আইসিডিএস ব্যাপারটা কি, কেন এই প্রজেক্টটা লঞ্চ হলো, এটা কি শুধু একটা চাকরি, না সত্যি দেশ এবং মানুষকে সেবা করার সব থেকে সহজ উপায়। তো চলো শুরু করতে চলেছি উইদাউট ওয়েস্টিং এনি ফার্দার টাইম। আমার নাম চন্দ্রদীপ সরকার, এবিসি একাডেমি সিভিল সার্ভিসেসের চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো চলো শুরু করতে চলেছি আজকের ভিডিও অন আইসিডিএস। 16,000 ভ্যাকেন্সি, আবার বলছি 16,000 ভ্যাকেন্সিস, হিউজ। তার ভিতর 15,000 ভ্যাকেন্সি কিন্তু বলে দিচ্ছি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড হেল্পারদের পোস্ট অ্যান্ড 1,000 সুপারভাইজারদের পোস্ট। টোটাল 16,000 ভ্যাকেন্সির কিন্তু রিক্রুটমেন্ট হতে চলেছে আমাদের এই আইসিডিএস প্রজেক্টে। বিশেষত মেয়েরা কিন্তু এই জবসের জন্য খুবই সুইটেবল, মেয়েরা এখানে অ্যাপ্লাই করতে পারো এবং এটা কিন্তু প্রচণ্ড পরিমাণ খুব ভালো জব মেয়েদের জন্য। চলো আমরা স্টার্ট করি। এই ভিডিও নিয়ে স্টার্ট করার আগে একটা কথা বলে দিই যে আমাদের আইসিডিএস এর কিন্তু নতুন ব্যাচ লঞ্চ হতে চলেছে। তো খুব শীঘ্রই আমরা এটা লঞ্চ করতে চলেছি আগস্ট মাসে। তো তোমরা যারা আইসিডিএস নিয়ে ইন্টারেস্টেড আছো, যারা পড়াশোনা করতে চাও, তারা অবশ্যই ব্যাচে এনরোল করতে পারো। এই ভিডিওগুলো বার করার সব থেকে বড় কারণ এটা থাকে কি, সামনেই যখন নোটিফিকেশন আসবে তার আগে যাতে তোমরা একটু আগে তোমাদের প্রিপারেশনটাকে স্মুথেন আপ করে নিতে পারো, প্রিপারেশনটাকে ভালোভাবে করে নিতে পারো। নোটিফিকেশন আসার পরপরই সবাই হোটোপাটা করে স্টার্ট করে, তার থেকে একটু আগে যদি আমি স্টার্ট করি তাহলে আমার প্রিপারেশনটা খুব স্মুথ হয়। ওকে, চলো প্রথমে এই পরীক্ষা সম্বন্ধে ডিসকাস করার আগে আমরা 1-2 মিনিটে জেনে নেব এই আইসিডিএস স্কিমটা কি। কারণ এটা যদি তুমি না বুঝতে পারো, তোমার যে সমস্যাটা হবে সেটা হচ্ছে তোমাকে কি কাজ করতে হবে গিয়ে, সেই কাজটা কিন্তু তোমরা বুঝতে পারবে না বা জানতে পারবে না। তো অতএব তোমরা একটু জেনে নাও এই আইসিডিএস স্কিমটা সম্বন্ধে। প্রথম কোশ্চেন হচ্ছে এই স্কিমটা চালু কেন হলো, কি দরকার ছিল স্কিমটা চালু হবার। দেখো, আইসিডিএস স্কিমের প্রধান মেন লক্ষ্য হচ্ছে বাচ্চাদের, বিশেষ করে শিশুদের যাতে অপুষ্টি না হয়, তারা পরিমাণ মতো ঠিকঠাক খাবার পায়, মায়েদের যাতে অপুষ্টি না হয়, দরিদ্রতা এবং বেকারত্ব থেকে আস্তে আস্তে তারা যেন বেরিয়ে আসে এবং একটা ভালো জীবন ধারণ করে, সেইটার দিকে ভারত সরকার কিন্তু ফোকাস করেছিল। এবং 2 অক্টোবর গান্ধীজি জন্মদিনের দিন 1975 সালে প্রথমবার কিন্তু এই স্কিমটা লঞ্চ হয়। তো অ্যাকচুয়ালি এই স্কিমটা কিন্তু এমনি এমনি লঞ্চ হয়নি, একটা বিশাল বড় ঘটনা এই স্কিমটা লঞ্চের পিছনে দায়ী ছিল। আসলে 1971 সালে যখন ভারত বাংলাদেশের যুদ্ধ হয়, সেই যুদ্ধ শুধু একটা যুদ্ধ ছিল না, ভয়ঙ্কর পরিস্থিতি হয়েছিল। ভয়ঙ্কর, হয়তো বাংলাদেশ স্বাধীন হয়েছিল, ভারত সে যুদ্ধে জয়লাভ করে পাকিস্তানকে হারায়, কিন্তু প্রচুর জায়গাতে কিন্তু ভয়ঙ্কর ক্রাইসিসে পড়ে গেছিল এই দেশ। তখন জানো কি অবস্থা হয়েছিল, গোটা দেশে সিভিয়ার পরিমাণ রিফিউজি ক্রাইসিস চলছে, খাবার নেই, খরা চলছে, 72-এর ক্রপ ফেল করে গেছে, কোনো জায়গায় মানুষ খেতে পাচ্ছে না, ফ্যামাইন চলছে, ভয়ঙ্কর পরিস্থিতি ভারতবর্ষে। একদিকে প্রচুর লোক বাংলাদেশ থেকে চলে এসেছে আমাদের দেশে, আর একদিকে আমাদের দেশের লোকই খেতে পাচ্ছে না, তো আমরা রিফিউজিদের কি খাওয়াবো। প্লাস মারাত্মক যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে অয়েল ক্রাইসিস, গ্লোবাল অয়েল ক্রাইসিস। আর যখনই যুদ্ধ হয় এবং তার সাথে অভাব তৈরি হয়, খরা হচ্ছে, ফামাইন হচ্ছে, দিয়ে বাজারে খাবার নেই, যে জিনিসটা মানুষকে একদম আদমরা করে দেয়, সেইটা হচ্ছে মুদ্রাস্ফীতি বা ফুড ইনফ্লেশন।
অস্বাভাবিক জিনিসের দাম বেড়ে যাওয়া, এইরকম একটা মারণ পরিস্থিতির ভেতরে ভারত সরকার একটা অভূতপূর্ব পূর্ব একটা প্রোগ্রাম ডিজাইন করে। প্রোগ্রামটা কি ছিল? যে দেশের যারা ভবিষ্যৎ, যারা দেশের শিশু, তারা যেন দুমুঠো খেতে পায়, সেটার গ্যারান্টি আগে নিতে হবে। যাই হয়ে যাক, তারা যেন অপুষ্টিতে না ভোগে, তারা যেন খেতে পারে, এবং এইখান থেকে শুরু হয় আইসিডিএস এর জন্ম। তো এই প্রোগ্রামটা কি অ্যাকচুয়ালি? দেখো, প্রথম কথা, বাচ্চাদের সাপ্লিমেন্টারি নিউট্রিশন দেওয়া। প্রথম কথা, শুধু খেতে দিলে হবে না, তাছাড়াও তাদের যে প্রি স্কুল এডুকেশন, ঠিক সেই স্কুল নন ফর্মাল যে এডুকেশন, এখন যেটাকে আমরা মডার্ন ভাষায় প্লে স্কুল বলি, ভারত সরকার 1975 সাল থেকে প্লে স্কুলের কথা ভাবছে, সেই শিক্ষাটা দেওয়া, তাদের হেলথ চেক আপ করানো, তাদের ইমিউনাইজেশন করানো, বিভিন্ন ধরনের রোগের টিকাকরণ করানো, এবং শুধু তাই নয়, তাদের স্বাস্থ্য, তাদের পুষ্টি, তাদের শিক্ষা, পুরো প্যাকেজটাকে এনশিওর করা। এবং ফাইনালি এটা জাস্ট একটা স্কিম নয়, এটা একটা বাচ্চার গড়ে ওঠার পুরো প্যাকেজ, সার্বিক ডেভেলপমেন্ট করা। এবং এই কাজটা, এই মহৎ কাজ, শুধু কাজ বলা ভুল, এই মহৎ কাজটা করার জন্য সরকারের দরকার হয়েছিল লোকবল। তখন সরকার সাধারণ মানুষের কাছে গিয়ে বলে আমাদের লোকের দরকার, এবং সেইখান থেকেই জন্মায় আইসিডিএস রিক্রুটমেন্ট। তো চলো একবার দেখি। দেখো, এখানে 3টে ক্যাটাগরির পোস্ট আছে অ্যাকচুয়ালি। 1 নম্বর পোস্ট হচ্ছে সুপারভাইজার, যার বয়স 18 থেকে 39 সাল অবধি তুমি অ্যাপ্লাই করতে পারবে। বেসিক স্যালারি 27 থেকে 35,000 টাকা। নেক্সট ক্যাটাগরি হচ্ছে আঙ্গনবাড়ি ওয়ার্কার, 18 থেকে 45 সাল অবধি, এবং 8 থেকে 9,000 অ্যাভারেজ তোমার স্যালারি থাকবে। এবং আঙ্গনবাড়ি হেল্পার, সহায়িকা, 18 থেকে 45 বয়স, এবং 5 থেকে 6,500 7,000 ম্যাক্সিমাম তোমার স্যালারি থাকবে। এবার আমি একটা একটা করে না বেসিক এলিজিবিলিটিগুলো বলছি, খুব মন দিয়ে শুনবে, স্কিপ করবে না, কারণ এই এলিজিবিলিটি কন্ডিশনসগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো, যদি তোমাকে সুপারভাইজার হিসেবে অ্যাপ্লাই করতে হয়, মিনিমাম কিন্তু তোমাকে গ্র্যাজুয়েট হতে হবে। তুমি যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েট হও, পাস কোর্স থেকে করো, অনার্স থেকে করো, ডাজন্ট ম্যাটার, কিন্তু গ্র্যাজুয়েশন ম্যান্ডেটরি থাকতে হবে। যদি তুমি ওয়ার্কার বা কর্মীতে অ্যাপ্লাই করতে চাও, তাহলে মিনিমাম 10 স্ট্যান্ডার্ড পাস করতে হবে, অর্থাৎ মাধ্যমিক পাস হতে হবে। আইসিএসসি সিবিএসসি বোর্ডও প্রবলেম নেই, অ্যাটলিস্ট 10 স্ট্যান্ডার্ড কোয়ালিফাই করতে হবে। যদি অঙ্গনওয়াড়ি হেল্পার বা সহায়িকা হিসেবে অ্যাপ্লাই করতে চাও, অ্যাটলিস্ট 8 স্ট্যান্ডার্ড কিন্তু পাস করতে হবে। এই 3টে ক্যাটাগরি কিন্তু খুব ইম্পর্টেন্ট। প্রথম দুটো ক্যাটাগরির ক্ষেত্রে বলবো, 2 আর 3-এর ক্ষেত্রে 1 নম্বর, তোমার পোস্টিং কিন্তু শুধুমাত্র তোমার ব্লক এবং তোমার ডিস্ট্রিক্টের ভেতরেই হবে, আইদার ডিস্ট্রিক্টে বা ব্লকে। এখানেও তাই, তোমার ডিস্ট্রিক্ট বা তোমার ব্লকেই হবে। অতএব তুমি বাড়ির কাছে থেকেই কিন্তু কাজ করতে পারবে। শুধুমাত্র এক্সেপশন হচ্ছে যে এই যে সুপারভাইজার যে পদটা, এটা গোটা ওয়েস্ট বেঙ্গলের ভেতরে যে কোনো জায়গায় পোস্টিং হতে পারে, একমাত্র এটাই এক্সেপশন আছে। বাকি দুটো পোস্টে তুমি তোমার লোকালিটির ভেতরেও তোমার পোস্টিংটা পাবে। এবার যদি বলি কাজ, দেখো কার কি কাজ, আমরা একটা স্লাইডে পুরো জিনিসটা বুঝিয়েছি। মেনলি আমি হেল্পার দিয়ে স্টার্ট করি। ইনাদের কাজ হচ্ছে প্রতিদিনের বাচ্চাদের জন্য যে খাবার দাবার, ঠিক সেগুলো রান্না করা, আঙ্গনবাড়ি সেন্টারের সমস্ত রকম কাজকর্মগুলো করা। এবং নেক্সট একদম হেল্পাররা এই কাজ করছে। এবার এরপরে আসছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের কথা। ইনারা কি করছে? ইনারা বাচ্চাদের যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, সেটা কতটা কি হচ্ছে তার রেকর্ডস মেনটেন করা, এবং হেল্পারদের মনিটর করা যে তারা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। এবং সবার মাথার উপরে থাকছে হচ্ছে সুপারভাইজার। ইনি হচ্ছেন সেই আঙ্গনওয়াড়ি সেন্টারের হেড, এবং ইনার দায়িত্ব হচ্ছে সবাইকে ম্যানেজ করে, মেনটেন করে, প্রপার ওয়েতে যাতে সেন্টারটা চলতে পারে সেই জিনিসগুলোকে দেখা এবং সেই জিনিসগুলোকে মনিটর করা। সো টেকনিক্যালি শি ইজ দ্য হেড অফ দ্য অর্গানাইজেশন, মানে ওই পার্টিকুলার সেন্টারের হেড। ওনাকে অ্যাসিস্ট করছে ওয়ার্কার, এবং তাদের নিচে যারা হেল্প করে তারা হচ্ছে হেল্পার। একদম নাম শুনেই তুমি বুঝতে পারবে, সুপারভাইজার, ওয়ার্কার অ্যান্ড হেল্পার। তো 3টে ক্যাটাগরিতে তোমাদের রিক্রুটমেন্ট হচ্ছে। এবার ব্যাপার হচ্ছে এটা যে চলো সুপারভাইজারের সিলেকশন পথটাকে একবার দেখে নিই। দেখো, সুপারভাইজারের ক্ষেত্রে যেহেতু গ্র্যাজুয়েট লেভেল এখানে আছে, তাই পরীক্ষাটা একটু আলাদা, আর বাকিগুলো 10th and 8th স্ট্যান্ডার্ড, তাই এদের প্যাটার্নটা একটু আলাদা। দুটো কিন্তু গুলোবে না, দুটো সেপারেট ডিফারেন্ট প্যাটার্ন। 1 নম্বর হচ্ছে দেখো প্রিলিমস, এটা হচ্ছে 100 মার্কের। প্রথমে প্রিলি হবে, 100 মার্কসের হবে। সেকেন্ড আসছে মেন্স, যেটা 400 মার্কের হবে। ইন্টারভিউ হবে 50 মার্কসের। একটা কথা তোমাদের বলে দিই, প্রিলি নাম্বার কিন্তু ক্যারি ফরওয়ার্ড হবে না।
প্রিলির মার্কস কিন্তু ক্যারি ফরওয়ার্ড হবে না, তাই মেরিট লিস্ট যেটা ফাইনাল বেরোবে সেটা হচ্ছে মেন্সে তুমি 400-র ভিতর কত পেয়েছো এবং ইন্টারভিউতে 50-এ কত পেয়েছো, দুটোকে অ্যাড অন করে ফাইনালি 450-র ভেতরে তোমার মেরিট লিস্ট তৈরি হবে এবং ফাইনালি কিন্তু তার ভেতরে তোমার যেরকম মার্কস আসবে সেই অনুপাতে তোমার সিলেকশন হবে। এইবার আসছি হেল্পার অ্যান্ড ওয়ার্কারের কথা। সেখানে যদি বলি রিটেন এক্সাম হচ্ছে 90 মার্কসের, ইন্টারভিউ হচ্ছে তোমার টোটাল 10 মার্কসের এবং টোটাল মোট 100 নাম্বারের ওপরে কিন্তু টোটাল এক্সামিনেশনটা হবে। আমরা দুটো ক্যাটাগরিকে সেপারেটলি খুব ভালো করে বুঝবো, তো আমরা একটা একটা করে স্টেপ ধরবো, তার পুরো ডিটেলস, এক্সামিনেশন প্যাটার্ন, সিলেবাস, কি কি আসবে পরীক্ষাতে, কি পড়তে হবে, এগুলো ধরে ধরে পুরোটা এক্সপ্লেন করবো। তো চলো প্রথমে আমরা একবার দেখে নিই যে আইসিডিএস সুপারভাইজার হতে গেলে কি লাগে। প্রথমেই আরেকবার বলে দিচ্ছি, এজ 18 to 39, এটা কিন্তু 3 স্টেজ এক্সামিনেশন, প্রিলিমস, মেন্স অ্যান্ড ইন্টারভিউ। প্রিলিমস, মেন্স অ্যান্ড ইন্টারভিউ, যেহেতু গ্র্যাজুয়েট লেভেল এটা কিন্তু 3 স্টেজ এক্সামিনেশন। প্রিলিমস প্রথমে 100 নম্বরের হবে, ঠিক। নেক্সট হচ্ছে এর ফরম্যাট অবজেক্টিভ টাইপ, এটা কিন্তু ডেসক্রিপটিভ নয়, অবজেক্টিভ টাইপ ওএমআর শিট ফিল আপ করে পরীক্ষা হবে। ভাষা বাইলিঙ্গুয়াল থাকবে, ইংরেজি বাংলা দুটোতেই তুমি এক্সাম দিতে পারো, সময় থাকবে মাত্র 1 ঘন্টা এবং এই টোটাল পরীক্ষাটার কিন্তু কোনো মার্কস ক্যারি ফরওয়ার্ড হবে না ফর ইয়োর মেন্স এক্সামিনেশন। আর একটা যেটা বলার সেটা হচ্ছে এই পরীক্ষাটায় কিন্তু নেগেটিভ মার্কিং আছে, 100% নেগেটিভ মার্কিং থাকবে। বেসিক্যালি যদি আমি সাবজেক্টগুলোকে ব্রেকডাউন করি তাহলে এখানে 3খানা সাবজেক্ট প্রাইমারিলি আছে। একটা হচ্ছে জিকে বা জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞান, সেকেন্ড হচ্ছে অ্যারিথমেটিক এবং থার্ড হচ্ছে রিজনিং, এবং তিনটেই প্রপার ওয়েতে কিন্তু আমরা দেখো 100 মার্কসের ডিস্ট্রিবিউশন করে দেখিয়ে দিয়েছি, প্রায় ইকুয়াল শেয়ারের ডিস্ট্রিবিউশন তিনটেতেই আছে। নেক্সট যদি বলি এটার ভেতরে যদি একটু ভেতরে ঢুকি তাহলে সিলেবাসে কি কি আছে। জিকের কথা যদি বলো দেখো খুব ইম্পর্টেন্ট, প্রথমে যদি হিস্ট্রির কথা বলি, অ্যানশিয়েন্ট ইন্ডিয়া, প্রাচীন ভারতের ইতিহাস, মধ্যযুগের ইতিহাস, আধুনিক ভারতের ইতিহাস, তার ভেতর সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিন্তু আধুনিক ভারতের ইতিহাস। ইতিহাস তিনটেই আমাকে বেসিক লেভেল, অ্যাটলিস্ট বেসিক লেভেল, ইন ডিটেলস নয়, বেসিক লেভেল আমাকে জানতে হবে। কিন্তু যখন আমি বাড়িতে পড়বো বা পরীক্ষার জন্য প্রিপারেশন করছি তখন আধুনিক ভারতের ইতিহাসটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ, এটাকে একটু ডেপথ দিয়ে পড়তে হবে। নর্মাল ভূগোল, পশ্চিমবাংলা এবং ভারতের বেসিক লেভেলের ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, পল সায়েন্স, এটাকে তুমি বেটার ওয়ে পলিটি বলতে পারো, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড একদম সাধারণ বেসিক জিকে। খুব একটা টাফ নয়, ইজি সিলেবাস অন জিকে। নেক্সট যদি বলি অ্যারিথমেটিক, পরিষ্কার বলে দিচ্ছি ক্লাস 10 স্ট্যান্ডার্ড, তাও মেনলি অ্যারিথমেটিকের যে সেকশনটা সেটার উপর ফোকাস করলেই যথেষ্ট। প্রফিট অ্যান্ড লস, লাভ ক্ষতি, পার্সেন্টেজ শতকরা, অ্যাভারেজ গড়, অনুপাত সমানুপাত, রেশিও প্রপোর্শন অ্যান্ড টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, এই ধরনের যে তোমার অঙ্কগুলো আসে সেই অ্যারিথমেটিকের এটাই হচ্ছে বেসিক সিলেবাস। এবার আসছি রিজনিং বা জিআই বলে অনেকে, দেখো ভেন ডায়াগ্রাম, কোডিং, ডিকোডিং, ব্লাড রিলেশন, ডিরেকশন টেস্ট, এই বেসিক লেভেল অফ জিকে আছে। তার ভিতর মেনলি 4-5টা ইম্পর্টেন্ট যেখান থেকে কোর এরিয়া কোয়েশ্চেন আসবে আমরা সেগুলো দেখিয়ে দিয়েছি, বাট বেসিক রিজনিং এর সিলেবাস প্র্যাকটিস করলেই যথেষ্ট। এইবার যদি আমি মেন্সে যাই, প্রিলি তুমি কোয়ালিফাই করলে, এবার আসি মেন্সে। দেখো মেন্সে আমরা টোটাল 400 নম্বরের, আমরা আগেই বলেছিলাম, এবং প্রত্যেকটা পেপার কিন্তু 90 মিনিটের সময় পাবে, অর্থাৎ 1.5 ঘন্টা সময় পাবে। চারটে মেন্সে টোটাল 4খানা পেপার আছে। দেখো পেপার 1 হচ্ছে ইংলিশ, পেপার 2 বেঙ্গলি, পেপার 3 হচ্ছে জেনারেল স্টাডিজ বা সাধারণ জ্ঞান, অ্যান্ড পেপার 4 হচ্ছে পাটিগণিত এবং রিজনিং। তো 1, 2, 3 এবং 4 প্রত্যেকটা পেপার 100 নাম্বার করে, অর্থাৎ 100, 200, 300, 400, এর উপরে আমাদের টোটাল 400 মার্কস হচ্ছে, এবং প্রত্যেকটা পেপার কিন্তু 90 মিনিট ডিউরেশনের হবে। ওকে, নেক্সট এবার যদি বলি যে পেপার 1-এ কন্টেন্ট কি থাকবে, দেখো পেপার 1 ইংরেজি, অনেকেরই খুব ভয় থাকে ইংলিশ নিয়ে, খুব সহজ ইংলিশ আছে, বেসিক একদম ড্রাফটিং, রিপোর্ট ড্রাফটিং, প্রেসি, সামারি রাইটিং, একদম ট্রান্সলেশন ইংলিশ টু বেঙ্গলি, খুব বেসিক লেভেল অফ গ্রামার, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, সিনোনিম, অ্যান্টোনিম, বেসিক পার্টস অফ স্পিচের আইডিয়া, এইটুকু থাকলেই কিন্তু যথেষ্ট ইংলিশ। পেপার 2-র কথা যদি বলো তাহলে সেম টু সেম জিনিস আছে। পেপার 2-তেও দেখো বাংলায় রিপোর্ট রাইটিং, প্রতিবেদন রচনা, সারাংশ লেখা, এইটুকু, ট্রান্সলেশন ইংরেজি থেকে বাংলা ট্রান্সলেট করতে হবে, এবং বেঙ্গলি বেসিক গ্রামার, ব্যাকরণের প্রশ্ন আসে। বেসিক্যালি খুব সহজ সিলেবাস ইংরেজি এবং বাংলা, অনেকের এটা নিয়ে চিন্তা থাকে, ঠিক আছে, চিন্তা করার কোনো কারণ নেই, খুব ইজি সিলেবাস। তোমাদের যদি অ্যাডিশনাল কোনো হেল্পও লাগে তোমরা আমাদের নাম্বারসগুলোতে কন্ট্যাক্ট করতে পারো, আমাদের ডেডিকেটেড বুকসও আছে যেগুলো তোমাদের এগুলো নিয়ে হেল্প করতে হবে। তো চলো নাও এবার আসি মেন্স এক্সামিনেশনের কথায়। মেন্স তো ডিসকাসই করছি পেপার 3 এর কথায়। দেখো প্রথমে নেক্সট আমরা ডিসকাস করবো জিকে, সাধারণ জ্ঞান যেটা।
তার ভিতরে কি আছে? তার ভিতর দেখো, এক তো হিস্ট্রি, জিওগ্রাফি, এগুলো সব আছেই বেসিক, যেটুকু বললাম। আর পরিবেশ, এটা তো খুবই ইম্পর্টেন্ট। পরিবেশ কোন পরীক্ষায় আজকাল থাকে না? খুবই ইম্পর্টেন্ট, সমস্ত পরীক্ষায় পরিবেশ, স্কুল লেভেল থেকে কলেজ লেভেল থেকে পরিবেশ, তো পরিবেশবিদ্যা জানতেই হয়। এছাড়া যেটা খুবই ইম্পর্টেন্ট জিজ্ঞেস করে, যেটা আলোচ্য বিষয়, সেটা হচ্ছে এই লাইফ সায়েন্সের এই কিছু সেকশন, নিউট্রিশন, ভিটামিন, মিনারেলস, ডিজিজ, ভ্যাকসিনেশন, অর্থাৎ পুষ্টিবিদ্যা, ভিটামিন, খনিজ রোগ, টিকা, ইমিউনাইজেশন বলে একটা সেকশন আছে, টিকাকরণ। এই বেসিক লেভেল কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা বেসিক স্কুল লেভেলের যেসব বায়োলজির বই আছে সব জায়গাতে পেয়ে যাবে, স্টাডি মেটেরিয়ালসে আছে এবিসির কাছে, তোমরা চাইলে সেগুলো অ্যাক্সেস করতে পারো, অসুবিধা কিছু নেই। তো এই সেকশনটা কিন্তু পড়ে যেতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আর কারেন্ট অ্যাফেয়ার্সের যদি কথা বলো, গভর্নমেন্টের প্রচুর নিউট্রিশন রিলেটেড স্কিম আছে, যেমন পোষণ যোজনা অ্যান্ড অল, তো এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো একটু দেখে যেতে হবে। এবার আসছি পেপার 4 অ্যারিথমেটিক অ্যান্ড রিজনিং, 100 নম্বরের। রিজনিং ভার্বাল অ্যান্ড নন ভার্বাল, দু ধরনের রিজনিং হয়, দু ধরনেরই থাকবে। অ্যারিথমেটিকে বেসিক্যালি আমি আগেও ডিসকাস করেছি, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এই বেসিক যে অ্যারিথমেটিকের সেকশন আছে, এই সেকশনগুলো কিন্তু একটু দেখে যেতে হবে, এইখান থেকেই মেনলি কোশ্চেনগুলো থাকবে। এইবার আসছি ইন্টারভিউ। ইন্টারভিউ কি হবে? দেখো, ইন্টারভিউ নিয়ে অনেকেই খুব টেনশন করে, আরে বাপরে ইন্টারভিউতে কি হবে কি হবে কি হবে। আমাদের ইন্টারভিউ ডেডিকেটেড ক্র্যাশ কোর্সও আছে, তোমরা ইন্টারভিউ চাইলে এই থেকে ইন্টারভিউ নিতে পারো। বাট তার আগে আমি একটা জিনিস বলে দিই, কিছু বেসিক জিনিস জেনে নাও, যেটা খুব ইম্পর্টেন্ট হয় ফর দ্য ইন্টারভিউ। এক তো ব্যক্তিগত পরিচিতি, এই জিনিসটা কিন্তু দেখা হয়, তুমি কিভাবে নিজেকে পরিচয় দিচ্ছ ইন্টারভিউতে, নিজেকে কি করে রিপ্রেজেন্ট করছো, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন ইন্টারভিউতে। সেকেন্ড, তোমার কথা বলার যে স্কিল, কমিউনিকেশন যে স্কিল, সেটা কিন্তু চেক করবে, ঠিক? আচ্ছা, শিশু বিকাশ ও পুষ্টি নিয়ে তোমার কিরকম নলেজ আছে? বেশি কিছু না, সরকারি সব স্কিম, কিছু বেসিক ডেটা, হাঙ্গার ইন্ডেক্সের র্যাঙ্কিং কত, স্টেট ওয়াইজ র্যাঙ্কিং কত, বেসিক কিছু ডেটা, এগুলো যদি জানা থাকে সুবিধা হয়। এখানেও তাই, ওমেন অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার স্কিম, যেহেতু ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট মিনিস্ট্রি এই পুরো স্কিমটাকে মনিটর করে, রেগুলেট করে, সুপারভাইজ করে, তো তাদের সম্বন্ধে একটু তথ্য জেনে রাখা উচিত, মিনিস্টারের নাম কি অ্যান্ড অল। বেসিক জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল রিলেটেড কিছু স্পেসিফিক কোয়েশ্চেন্স কিন্তু জানতে হবে। পশ্চিমবাংলা রিলেটেড, সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের খুব বেসিক সেকশন, সাধারণ কোয়েশ্চেন, মানে হাই 50 বিশাল টাফ কিছু জিজ্ঞেস করবে অ্যানালিটিক্যাল কারেন্ট অ্যাফেয়ার্স, তা কিন্তু নয়। কিছু বেসিক স্ট্যাটিক জিকে, আমাদের রাজ্য সম্বন্ধে কিছু বেসিক কোয়েশ্চেন, গভর্নমেন্টের কিছু নিউট্রিশনের স্কিম, আর নিজেকে একটু ঠিকঠাকভাবে কথা বলা, আর নিজেকে একটু ভালোভাবে প্রেজেন্ট করা, ইন্ট্রোডাকশন দেওয়া, এইটুকু যদি করতে পারো, দ্যাট ইজ সাফিসিয়েন্ট টু ফেচ আ গুড স্কোর ইন দ্য ইন্টারভিউ আউট অফ 50। তো চলো নেক্সট, এবার আসি আমরা যে আইসিডিএস এর যারা কর্মী বা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, তাদের পরীক্ষাটা কিরকম ফরম্যাটে হবে সেটা একবার দেখে নিই। আমরা একটু আগেই বলেছিলাম যে প্রিলি হবে 90 মার্কসের এবং ইন্টারভিউ হবে 10 মার্কসের, এজ লিমিট 18 থেকে 45, স্যালারি কিন্তু 8 থেকে 9,000 এবং মিনিমাম ক্লাস 10 পাস, মাধ্যমিক থেকে পাস হতে হবে, ক্লাস 10 কোয়ালিফাই করতে হবে ফ্রম এনি রিকগনাইজ বোর্ড। এই কোয়ালিফিকেশন থাকলেই কিন্তু তুমি ইয়ে করতে পারবে, পরীক্ষায় বসতে পারবে। প্রিলিমসের কথা যদি বলি, আচ্ছা এখানে একটা জিনিস বলার আছে, টোটাল 3 ঘন্টা টাইম পাবে প্রিলিমসে। অবজেক্টিভ টোটাল 75 মার্কসের এমসিকিউ, আর কিছু কিছু ডিস্ট্রিক্টে 15 মার্কসের তোমার বাংলায় ডেসক্রিপটিভ এসে রাইটিং থাকে, ছোট। তো সেই জেলা নিয়ে জিজ্ঞেস করে, সেই জেলার অর্থনীতি নিয়ে XYZ কিছু দৃষ্টান্তমূলক কিছু নিয়ে জিজ্ঞেস করে। তো বেসিক লেভেল অফ জেলা সম্বন্ধে নলেজ বা নিজের জেলা সম্বন্ধে নলেজ কিন্তু একটু রাখতে হবে। কিছু কিছু জায়গাতে থাকে জিনিসটা জিজ্ঞেস করে, সেই জন্য আমি বলে দিলাম। তবে সব থেকে মজার ব্যাপার হচ্ছে, সুপারভাইজারে যেমন নেগেটিভ মার্কিং ছিল, এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই, প্রাণ খুলে আনসার দাও, কোনো সমস্যা নেই। আচ্ছা, এর সাথে থাকে আমাদের 10 মার্কার ইন্টারভিউ। ইন্টারভিউর ক্ষেত্রে আমি বলে দিই যে আচ্ছা, তার আগে একবার তোমার বেসিক সিলেবাসটা একবার ডিসকাস করে নিই। প্রিলিমসে যেটা পড়তে হবে তোমাদের, এটা খুব ইম্পর্টেন্ট, আমি বারবার বলে দিচ্ছি। হেলথ অ্যান্ড সোসাইটি, স্বাস্থ্য এবং সমাজ, নিউট্রিশন, শিশুদের বিকাশ, জনস্বাস্থ্য, টিকাকরণ, নারীদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থান, মানে একটু শিশু এবং মহিলা সেন্ট্রিক যেসব ডেটা, সেই ডেটাগুলো কিন্তু তোমাকে রাখতে হবে। বাচ্চাদের স্বাস্থ্য নিয়ে, শিক্ষা নিয়ে, এই সব বেসিক ডেটা কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোয়েশ্চেন করে। এই সেকশনটা যেহেতু তুমি এমন একটা চাকরিতে যাচ্ছ যেখানে পুরোপুরি ইনাদেরই নিয়ে কাজ, তাই এই সেকশন কিন্তু তোমাকে প্রাকৃতিকভাবে জানতেই হবে এখানে চাকরি করতে গেলে। তো এই সেকশনটা আমি যদি মার্ক করি, এটা খুবই ইম্পর্টেন্ট একটা সেকশন। এরপরে আসি বেসিক জিকে, খুব সাধারণ জিকে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, স্ট্র্যাটেজি, কারেন্ট অ্যাফেয়ার্স। ওই তুমি যে মানে সেম প্রিপারেশন যেটা সুপারভাইজারের জন্য যদি নাও, এই প্রিপারেশনে এটা হয়ে যাবে, এক্সট্রা কিছু লাগবে না। অ্যারিথমেটিকের ক্ষেত্রে বলছি, কোর এলাকা মেনলি
অনেকে ম্যাথস নিয়ে চিন্তা করে, বেসিক্যালি রেশিও প্রপোর্শন, পার্টনারশিপ, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, এই বেসিক যে অ্যারিথমেটিকের সেকশন, এই সেকশন থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে। আর বাংলায় যে 15 মার্কের এসে যেটা বললাম, যেটা লিখতে হয়, সেটা হচ্ছে দেখো, এক তো জেলা ভিত্তিক একটা কোয়েশ্চেন তো আসে, এছাড়া কিছু কিছু জায়গা থেকে আসে, সরকারি কোনো স্কিম থেকে কোয়েশ্চেন আসতে পারে, স্বচ্ছ ভারত অভিযান হলো, পোষণ অভিযান, এগুলো থেকে কোয়েশ্চেন আসতে পারে, নারীর শিক্ষা নিয়ে কোয়েশ্চেন আসতে পারে, নারীর অবস্থান নিয়ে কোয়েশ্চেন আসতে পারে। তো এইরকম ধরনের কিছু টপিক, শিশুদের নিয়ে কিছু টপিকস। হ্যাঁ, তো সার্বিকভাবে এই সেকশনগুলো কিন্তু একটু দেখে রাখতে হবে, কারণ এইখান থেকে কিন্তু কোয়েশ্চেনের একটা ইনফ্লাক্স থাকবেই। কিছু বেসিক লেভেল প্র্যাকটিস কিন্তু অবশ্যই বাড়িতে ডেসক্রিপটিভ করে রাখবে, কারণ এটা তোমার ইন্টারভিউতেও কাজ করবে, তোমার ইয়েতেও কাজ, ডেসক্রিপটিভেও কাজ করবে। নেক্সট, আচ্ছা, এবার ইন্টারভিউতে কি দেখে, আবার একই জিনিস, 10 মার্কের ইন্টারভিউ হয়, স্বাভাবিকভাবে বিশাল যে কোয়েশ্চেন করবে 1 ঘন্টা বসে রেখে, তা কিন্তু নয়। একটা নিজের সম্বন্ধে একটা বেসিক ইন্ট্রোডাকশন, একটু কথা বলার ক্ষমতা ঠিকঠাকভাবে, শিশু বিকাশ ও পুষ্টি এবং মহিলা ও শিশু কল্যাণমূলক কিছু প্রকল্পের সম্বন্ধে নলেজ, নিজের জেলা, লোকালিটি, ব্লক, যেহেতু এখানে তুমি তোমার ব্লক বা লোকালিটিতে কাজ করবে, তাই নিজের ব্লক সম্বন্ধেও কিন্তু একটু জেনে রাখতে হবে, তোমার ব্লকের সমস্যা কি না কি এগুলো, এবং ওয়েস্ট বেঙ্গল সম্বন্ধে, রাজ্য সম্বন্ধে কিছু বেসিক কোয়েশ্চেন্স এবং স্ট্র্যাটেজিকে, এইটুকু যদি করে রাখো তাহলে কিন্তু কোয়ালিফাই হয়ে যাবে। তবে একটা জিনিস খুব জরুরি কথা বলছি, এই 10 মার্কস যে ইন্টারভিউটা আছে, এর ভেতরে অ্যাটলিস্ট 5 যেন স্কোর করো, কারণ 5 যদি ক্লিয়ার না করো, তুমি ইন্টারভিউতে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যাবে। আর আমি যে পয়েন্টসগুলো বললাম, এই সেকশনটুকুতে যদি কাজ করো, তাহলে 5 কমফোর্টেবলি পেয়ে যাবে এবং তার থেকে বেশি স্কোর করবে। নেক্সট, যদি আমি বলি অঙ্গনবাড়ি হেল্পার বা সহায়িকা, সহায়িকার ক্ষেত্রে কি, এখানেও তাই সেম টু সেম, আমরা আগেও বলেছিলাম যে তুমি দেখতে পাও এখানে দুটো স্টেজ, প্রিলিমস আর একটা ইন্টারভিউ। ঠিক, এখানে গিয়ে প্রিলি দেবে, তারপর যারা শর্টলিস্ট হচ্ছে, কোয়ালিফাই করছে, তার ইন্টারভিউতে আসছে। এজ লিমিট 18 থেকে 45, 5,000 থেকে 6,500 7,000 মতো ম্যাক্সিমাম স্যালারি থাকবে। আচ্ছা, এবার ব্যাপারটা হচ্ছে এটা যে কি থাকে, বেসিক মানে একদমই বেসিক লেভেল এটা। এখানে যারা কাজ করে তারা মেনলি বাচ্চাদের জন্য খাবার তৈরি করা, বিভিন্ন ধরনের বাচ্চাদের হেল্প করা, তাদের প্রি স্কুলিং এর ক্ষেত্রে সব প্রজেক্টগুলো আছে সেখানে বাচ্চাদের হেল্প করা। অ্যাকচুয়ালি মানে হেল্পারদের কাজ হচ্ছে কর্মীদের ইনস্ট্রাকশন অনুযায়ী কাজ করা এবং কর্মীদের অ্যাসিস্ট করা। তো বেসিক্যালি এখানে কি লাগে দেখো, খুব সহজ সিলেবাস, ল্যাঙ্গুয়েজ, গুড নলেজ, মানে বাংলা একটু মানে মোটামুটিভাবে বাংলা জানতে হবে, বাংলা ভাষা, বাংলা ব্যাকরণ, কারণ বাচ্চাদের তো শেখাতে হবে একটু বেসিক, আমরা বড় হয়ে গিয়ে সব ভুলে যাই, আস্তে আস্তে একটু রিভাইজ করে নাও, বেসিক লেভেলটুকু জানা দরকার। ঠিক আছে, আচ্ছা, কিছু বেসিক জিকে, সাধারণ জ্ঞান, বাংলা, ওয়েস্ট বেঙ্গল নিয়ে, ভারতকে নিয়ে, জাস্ট একদম বেসিক লেভেলের জিকে। ঠিক, আচ্ছা, অ্যারিথমেটিকের যে সেকশন মাত্র 20 মার্কসের আসে, 5 থেকে 8 লেভেলের ম্যাথ, স্কুল লেভেলের বই খুলে নাও, 5 থেকে 8 লেভেলের যেসব চ্যাপ্টার্সগুলো আছে, ফ্র্যাকশন আছে, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, বেসিক লেভেল, একদম মানে একদম বেসিক লেভেলের ম্যাথস একটু দেখে রাখলেই হবে। খুব ইজি অ্যারিথমেটিক আসে এখানে, ঠিক আছে, সুপারভাইজারের মতো অত কিছু আসে না, তো কমফোর্টেবলি তোমরা কোয়ালিফাই করতে পারো। নেক্সট, ইন্টারভিউর ক্ষেত্রেও এখানে একই জিনিস যা সেম ছিল ইয়ের ক্ষেত্রে, কর্মীর ক্ষেত্রে, হেল্পার বা সহায়কের ক্ষেত্রেও একই জিনিস, সেম টু সেম। নিজের ব্যক্তিগত পরিচয়, যোগাযোগের দক্ষতা, শিশু বিকাশ ও পুষ্টি, মহিলা ও শিশু কল্যাণমূলক প্রকল্প, সাধারণ জ্ঞান ও সাম্প্রতিক ঘটনা এবং পশ্চিমবঙ্গ সম্পর্কে বেসিক নলেজ। তবে এখানে সহায়িকার থেকেও আরো ইজি কোয়েশ্চেন্স করা হবে, তো তোমাদের খুব একটা যে প্রেশার থাকবে তা কিন্তু নয়। 10 মার্ক ইন্টারভিউ হয়, এখানেও একই সিস্টেম, 5 কিন্তু মিনিমাম পেতে হবে স্কোর করতে গেলে। অতএব তোমাদের একটা কথা বলে দিই, এই টোটাল পরীক্ষাটা, সুপারভাইজার বলো, বলো, কর্মী বলো, হেল্পার বলো, এই পরীক্ষাটা কিন্তু খুবই একটা অ্যাট্রাকটিভ পরীক্ষা। এবং বাড়িতে যারা মায়েরা আছেন, যারা বাড়িতে ফ্যামিলির যারা কাজ করতে করতেও কিন্তু কমফোর্টেবলি পড়াশোনা করতে পারবে। এটা যে বিশাল একটা হাই হাই এফোর্ট অ্যান্ড টাইম কনজিউমিং প্রিপারেশন তা কিন্তু নয়। একটু প্ল্যান স্টাডি যদি আমরা দিনে 4 থেকে 5 ঘন্টাও টাইম বার করতে পারি, তাহলেও কিন্তু মাস তিনেকের প্রিপারেশনে আমি কিন্তু কমফোর্টেবলি এই পরীক্ষাটা ক্র্যাক করতে পারবো ঠিকঠাকভাবে, যদি ডিসিপ্লিন ওয়েতে পড়ি, অসুবিধা কিছু হয় না। এবং মোটামুটি আমি তোমায় একটা জিনিস বলে দিচ্ছি যে এই পরীক্ষাটা কিন্তু খুব অ্যাট্রাকটিভ একটা এক্সামিনেশন, কারণ ধরে নাও শুধুমাত্র মহিলারাই পরীক্ষাতে বসতে পারছে, এটা একটা বড় সুযোগ থাকে, যেখানে এমনিতেই কম্পিটিশন কমে যাচ্ছে অটোমেটিক। সেকেন্ড হচ্ছে যে কাট অফও কম থাকে, একটু মোটামুটি পারফর্ম করলেই সিলেকশন হয়ে যাবে তোমার, মানে একটু মানে খুব সাধারণ পারফরমেন্স যদি করো তাও সিলেকশন হয়ে যাবে। তো চিন্তার কোনো কারণ নেই, খুব মানে খুবই ভালো করে তোমার বাড়িতে পড়াশোনা করো। যদি তোমাদের কোনো রকম গাইডেন্স বা হেল্প লাগে, আমাদের অলরেডি আইসিডিএস এর ব্যাচ আগস্ট মাসে লঞ্চ হচ্ছে,
তো তোমাদের যদি কোনো রকম হেল্প লাগে তোমরা আসতে পারো, ফ্রি ডেমো ক্লাস করতে পারো, অবশ্যই আমরা তোমাদের হেল্প করে দেবো এবং তোমরা তোমাদের ক্যারিয়ার জার্নি আমাদের সাথে স্টার্ট করতে পারো। তো যাই হোক, এইটুকুই বলার আমার ছিল। তো দেরি না করে বাড়িতে পড়াশোনা করা শুরু করে দাও, কারণ সামনেই আসবে হয়তো নোটিফিকেশান। তো তখন হুটোপাঠা করতে হবে না, একটু স্মুথলি তোমরা প্রিপারেশনটা করে নেবে বা করে উঠতে পারবে। তো আজকে এইটুকুই বলার জন্য ভিডিওটা করেছিলাম। আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে। থ্যাংক ইউ ভেরি মাচ। টাটা।